সেটা স্টুডেন্ট যেমন ভয় পায় মানে টিচাররাও ভয় পায় না, এরকম বিষয়টা। তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি ভিতরে ডিপ কোনো কিছু পড়াতে চায় না, যতটুকু পরীক্ষার জন্য ততটুকুই সাধারণত পড়ানো হয়, কিন্তু আমরা চেষ্টা করব নার্ভাস সিস্টেমের যে ফিজিওলজির ব্যাপারটা সেই ব্যাপারটা একটু বোঝার জন্য। হ্যাঁ, এটা আমরা বলছি সবকিছু একটু মজাদার আছে, নার্ভাস সিস্টেমও সেটাই। আমাদের দুইটা সিস্টেম বাকি, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর এটা হচ্ছে স্পেশাল সেন্স। তোমাদের লেভেলের জন্য আসলে আন্ডার গ্রাজুয়েটে অত বেশি কিছু পড়ার মানে নাই, অত ডিপে আমরা যাবো না, কিন্তু যেগুলো যাবো সেগুলো প্র্যাকটিক্যালি তোমরা যখন মেডিসিন পড়বে বা প্যাথোলজি দেখবে তখন তোমাদের খুব কাজে লাগবে, সেগুলোই আমরা পড়বো। আমাদের আইটেম অনুযায়ী তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, এরপরে স্পেশাল সেন্স পড়বো। নার্ভাস সিস্টেম কি জিনিস বলো তো? যেটা হচ্ছে দা কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। যে সিস্টেম আমাদের বডির যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি, তার আগে বলো সে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা? জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা যে নার্ভাস সিস্টেম কন্ট্রোলস দ্য অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। আমাদের বডির যে অ্যাক্টিভিটি আছে সেগুলো তো করে যাচ্ছে, কিন্তু কে করছে? তার কন্ট্রোলার কে? তার নিয়ন্ত্রণকারীকে, যে নিয়ন্ত্রণ করতেছে সেটাই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। আমরা হোমিওস্টেসিস যখন ফার্স্টে পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে দুটো সিস্টেম আমাদের এই যে ফিডব্যাক মেকানিজম আমাদের বডির হোমিওস্টেসিস মেনটেন করে, একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম মেনলি আমরা যা কিছু করছি এই সব কিছুর হচ্ছে মূল হচ্ছে নিয়ন্ত্রণকারী হচ্ছে নার্ভাস সিস্টেম। Yes, so it controls the activities of the body. হ্যাঁ, এবং বডির যত সিস্টেম আছে সবচেয়ে ফাস্ট সবচেয়ে কুইক অ্যাকশন হচ্ছে নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এবং আমরা যেটা যে নার্ভাস সিস্টেম আছে এটা মেইনলি আমরা ভাগ করি দুই ভাগে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো। তো আমরা যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আমরা একটু ভাগ করি নার্ভাস সিস্টেমকে, তাহলে আমরা দেখি কি নার্ভাস সিস্টেমকে প্রথম দুটো ভাগ করি, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা একটু চার্টের মতো লিখে নিবা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতেছি? তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি? মেইনলি ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে? তাহলে ফ্লো চার্টে আমরা কি দেখলাম? নার্ভাস সিস্টেম যেটাকে আমরা মেইনলি ভাগ করলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্টস অফ ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি আছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুটোকে ভাগ করি, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সোমাটিক। একটা হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভ সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভ সিস্টেম, ঠিক আছে? তাহলে অ্যাজ এ হোল যদি ডিভিশনস অফ দ্য নার্ভাস সিস্টেম আমরা বলি তাহলে কি কি বললাম? নার্ভাস সিস্টেম two parts, mainly two division, one is central nervous system, এটা হচ্ছে peripheral nervous system. Central nervous system কে দুটো ভাগ করি, এটা হচ্ছে ব্রেইন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর ওদিকে peripheral nervous system, সেই peripheral nervous system কে আমরা কিভাবে ভাগ করছি? এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার ভাগ করছি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তাহলে এই যে আমরা বললাম যে নার্ভাস সিস্টেম কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। এই যে অ্যাক্টিভিটি হচ্ছে নার্ভাস সিস্টেম, তাহলে কোন কোন লেভেল থেকে? আমরা তো বললাম যে ভাগ আছে ব্রেইন, স্পাইনাল কর্ড, এই সেই। তাহলে এই যে কন্ট্রোলিং সিস্টেম, এই কন্ট্রোলিং সিস্টেমটা কিভাবে কন্ট্রোল হচ্ছে এটা জানবো। তার আগে একটা খুব সুন্দর একটা কথা বললো যে আমরা প্রতিনিয়ত যে সব মানে জিনিসগুলোর সম্মুখীন হচ্ছি সেই জিনিসগুলো মূল্য আমাদের ভিতরে মেমোরি হিসেবে কিছু থেকে যায়, ঠিক আছে? এবং এই যে আমরা যে বলি যে যথেষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন হয়, এখানে একটা মজাদার ব্যাপার ঘটে। যখন আমরা ঘুমাই তখন আমাদের স্মৃতির ভিতর কিছু জিনিস পরিবর্তন হয়, আনওয়ান্টেড অনেক কিছু কিন্তু আমার ব্রেন থেকে উধাও হয়ে যায়। ব্রেইন হিসাব করে এটা রাখবে এটা রাখবে না, কাটাই বাছাই সবকিছু সে করতে থাকে। এবং আমরা যত সারাদিন যত ইনফরমেশন কালেক্ট করি তার 90%, মোর দেন 90% যে সেন্সরি ইনফরমেশন গুলো আমরা নিয়েছি এটা কিন্তু ব্রেইন ডিসকার্ড করে দেয় আনইম্পর্টেন্ট, ইররিলেভেন্ট হিসেবে, এবং বাকি 1% সে মেমোরি হিসেবে কিন্তু রাখতে চায়। সব আমরা যারা দিনে তো অজস্র কিছু সম্মুখীন হই, সব কিন্তু আমাদের মেমোরিতে থাকে না, 99% হচ্ছে ডিসকার্ড হয়ে যাচ্ছে। খুবই মানে ইম্পর্টেন্ট। তাহলে ব্রেইন আমাদের কত বড় একটা
বিষয় যে আমাদের কত করে। তো এই যে ইনফরমেশন নেওয়া বা এই যে আমার অনুভূতি বা এই যে সেন্সেশন এন্ড মোটর, আমরা জানি নার্ভাস সিস্টেমে আমরা দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেন্সরি আর একটা হচ্ছে মোটর। সেন্সরি গুলো হচ্ছে যে সেন্স গুলো আমার ব্রেন পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ এই যে একটা হাতি আমার হাতে বা একেবারে আঙুলের নখ মাথায় একটা মশা কামড় দিল, এই যে কামড় দেওয়ার যে অনুভূতি, এটার নাম হচ্ছে সেন্সেশন। আর যেটা নিয়ে যায় নার্ভ, সেটার নাম হচ্ছে সেন্সরি নার্ভ। সে নিয়ে ব্রেইনে পৌঁছালো যে হ্যাঁ এখানে একটা মশা কামড় দিছে, এবং মুহূর্তে মোটর অ্যাকশন, ব্রেইন এটাকে চিন্তা করে যে এটাকে মারতে হবে, তারপরে সে ইনফরমেশন পাঠায়। কোথায় পাঠাচ্ছে? আরেক হাতে, যে এটাকে এখানে বসছে, তুমি এটাকে মারো। তারপর আমরা ঠাস করে একটা ওখানে একটা মার বসিয়ে দিই মশাটাকে মারার জন্য। কত দ্রুত এই ডিসিশন গুলো ঠিক হয়ে যায়, হ্যাঁ কত ডিসিশন গুলো। দীপ্তির মনে হয় আনমিউট করা নাই। দীপ্তি তোমার আনমিউট করো, মিউট করো, ঠিক আছে? মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা যেটা বলছি এই যে খবরটা মশার মারার যে ইনফরমেশন সেটা ব্রেন পর্যন্ত নিয়ে তারপরে এটাকে আবার মোটর বানিয়ে সেই মশাটাকে মারার যে পুরো কার্যক্রম, এই কার্যক্রম আসলে কত লেভেল থেকে হচ্ছে। আমাদের যে এই যে আমরা আমাদের ডেফিকেশন, মিকচুরেশন, ওয়াকিং, জাম্পিং, লাফিং যা কিছু করছি, এই সব কিছু আসলে সব কি এক জায়গা থেকেই হচ্ছে? সবকিছুকে ব্রেন থেকেই হচ্ছে। আমরা মিকচুরেশনের সময় দেখেছিলাম যে স্পাইনাল কর্ড আমাদের মিকচুরেশনটা একটা লেভেল কন্ট্রোল করে, এবং যখন আমাদের স্পাইনাল কর্ড লেভেলের সমস্যা হয় তখন আমাদের কি ধরনের ব্লাডার হয়? কোন ধরনের ব্লাডারের অ্যাবনর্মালিটি হয়? অটোনমিক ব্লাডার। স্পাইনাল কর্ড লেভেলে, স্পাইনাল কর্ড লেভেলে যদি কেটে যায় তাহলে কোন ধরনের ব্লাডার অ্যাবনর্মালিটি হবে? ম্যাম অটোনমিক ব্লাডার। অটোনমিক স্পাইনাল কর্ড লেভেলে না, অটোনমিক হচ্ছে স্পাইনাল কর্ড থেকে ব্রেনের মাঝখানে। কারো মাথায় নেই? অ্যাটনিক ব্লাডার। হ্যাঁ, অ্যাটনিক ব্লাডার। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে স্পাইনাল কর্ডও কিছুটা আমাদের নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে নার্ভাস অ্যাকশন গুলো আছে সেন্ট্রাল নার্ভাসের, সেই অ্যাকশন গুলোকে আমরা মেইনলি তিনটা ভাগে, তিনটা লেভেলে ভাগ করি। একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল, একটা হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল, আর একটা হচ্ছে হায়ার ব্রেইন অর কর্টিক্যাল লেভেল। মেইনলি আমাদের যে সেরিব্রাল কর্টেক্স, তুমি অলরেডি ব্রেইন পড়ছো, ব্রেইন পড়া হয়েছে না তোমাদের? সে ব্রেইনে কিন্তু আমাদের, তোমরা জানো যে সেরিব্রাল কর্টেক্স আছে, আমাদের সেরিব্রাম আছে। সো সেই যে সেরিব্রাল কর্টেক্স, এটাকে কিন্তু আমরা হায়ার সেন্টার বলি। সবকিছুর মূল একেবারে শেষ পর্যন্ত যেটা অথরিটি, হ্যাঁ, প্রাইম মিনিস্টার পোস্টের মতো, স্থানীয় সরকার, তারপর মন্ত্রী, তারপর প্রাইম মিনিস্টার, এরকম টাইপের। আমাদের যে নার্ভাস সিস্টেম সেটারও তিনটা লেভেল আছে, একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল, একটা হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল, আর একটা হচ্ছে হায়ার ব্রেইন আর কর্টিক্যাল লেভেল। কোন কোন কাজগুলো কোন লেভেল থেকে হয় আমরা একটু দেখবো তাহলে। স্পাইনাল কর্ড লেভেল থেকে কি হচ্ছে? ওয়াকিং মুভমেন্টস, এই যে আমরা হাঁটছি, তা কিন্তু কন্ট্রোল করছে মেইন, সবকিছু কর্টেক্স কিন্তু করবে, বাট এটার একটা এই পর্যন্ত হচ্ছে কন্ট্রোল করতেছে হচ্ছে স্পাইনাল কর্ড। তারপর কি রিফ্লেক্স, উইথড্রল রিফ্লেক্স, ঠিক আছে? কোনো পেইনফুল অবজেক্টে হাত রাখলাম, এই যে উইথড্রল করব, এই উইথড্রল রিফ্লেক্সটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে হবে। আমরা যে সিটিং পজিশনে বসে আছি, আমাদের লেগস গুলো কি স্টিফ হবে যাতে গ্র্যাভিটির এগেইনস্টে সাপোর্ট দেওয়া যায় বডিকে, সেইটার কারণে সেটা কিন্তু হচ্ছে কন্ট্রোল করে স্পাইনাল কর্ড। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমরা যেটা বলেছিলাম, ব্লাড ভেসেলস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মুভমেন্ট, ইউরিনারি এক্সক্রিশন, এই সব কিছুই হচ্ছে হচ্ছে কন্ট্রোল সেন্টার হচ্ছে স্পাইনাল কর্ড, প্রাইমারি যেটা কন্ট্রোল সেন্টার। তারপরে তো হচ্ছে স্পাইনাল এই আছে, কর্টিক্যাল লেভেল আছে। সো স্পাইনাল কর্ড থেকে আছে ওয়াকিং মুভমেন্ট, withdrawal of the body from the painful objects, stepping of the legs to support the body against gravity during sitting, then reflexes that controls the local blood vessels, gastrointestinal movements or urinary excretion, এগুলো স্পাইনাল কর্ড লেভেল থেকে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে লোয়ার ব্রেইন আর সাবকর্টিক্যাল লেভেল। এইখানে যে কথাটা আসতেছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি সাবকনসিয়াস, সাবকনসিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে অ্যাক্টিভিটিস গুলো হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই ব্যাপারে কনসিয়াস না। আমি বসে আছি সেই ব্যাপারে হয়তো কিছুটা
কনসিয়াস থাকবো, কিন্তু আমি যে শ্বাস নিঃশ্বাস নিয়ে যত ফিল্ট্রেশন করেই যাচ্ছে হ্যাঁ, এই যে কাজগুলো বডির সাবকনসিয়াসলি হয়ে যাচ্ছে সেইটা কিন্তু সাবকর্টিক্যাল লেভেল থেকে হবে। কারা কারা করছে? এই মেনি অনেক, if not most of what we are called subconscious activities of the body are controlled in the lower areas of the brain. কোনগুলো? মেডুলা, মেসেনসেফালন, হাইপোথ্যালামাস। মেসেনসেফালন মানে কি? মেসেনসেফালন মানে কি? Mid-brain. মিড ব্রেন। গুড। মিড সেরিবেলাম বেসাল গ্যাংলিয়া যা করবে সেই অ্যাক্টিভিটিস গুলো সাবকনসিয়াসলি যা আমাদের বডিতে ঘটে যাচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করতেছে। কেমন? আর্টেরিয়াল ব্লাড প্রেশার, রেসপিরেশন, যেগুলোকে কন্ট্রোল করে আমরা দেখেছি, ঠিক আছে? কোথাও কে কন্ট্রোল করবে? সেরিবেলাম, তার সাথে রেটিকুলার সাবস্টেন্স, তার সাথে কিছুটা পন্স, মেডুলা, রেসপিরেশন, ব্লাড প্রেশার কন্ট্রোল, সবকিছু যে কন্ট্রোল করতেছে সাবকনসিয়াস লেভেল, তারা করছে পন্স, মেডুলা, মিড ব্রেন, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বেসাল গ্যাংলিয়া, সেরিবেলাম, এরা, ঠিক আছে? তারপরে কি? যেমন ফিডিং রিফ্লেক্স, ঠিক আছে, যে স্যালাইভেশন হচ্ছে, ঠিক আছে, টেস্টি ফুড হলে যে আমরা খুব জিহ্বা লিক করি, সেই সবকিছুই কিন্তু কন্ট্রোল করতেছে আবার এরাই। আর ইমোশনাল প্যাটার্ন, যে ইমোশন গুলো রাগ, দুঃখ, ক্ষোভ, সবকিছু যে রিয়াকশন সেটা কন্ট্রোল করতেছে কিন্তু কর্টিক্যাল লেভেল। আচ্ছা, কারণ সবকিছুই আসলে এমফেসাইজ হয় হচ্ছে হায়ার ব্রেন থেকে, হায়ার ব্রেন নির্দেশনা হায়ার ব্রেন থেকে আসে, তারপরেই কিন্তু লোকালি কাজ করতে পারে। সো কনফার্মেশন, ঠিক আছে, যেটা প্রিসাইজ দ্য অপারেশন, অর্থাৎ কাজ করার জন্য যে কনফার্মেশন আসলো সেই ইনফরমেশনটাকে যাচাই বাছাই করে তারপরে অ্যাকশন হিসেবে পাঠানো হয়। অর্থাৎ সেন্সরি যে ইনফরমেশন গুলো আসে সেটাকে যাচাই বাছাই হয়ে তারপরে কি করতে হবে সেটা মুহূর্তে খবর চলে গেল ব্রেইনে, ব্রেইন এটাকে যাচাই বাছাই করে মোটর এটা ঘটে গেল কিন্তু সেকেন্ডের মধ্যে, কিন্তু এত কিছু কিন্তু হয়ে গেল হচ্ছে আমার ব্রেনের ভিতরে। এই জন্যই বলা হয় নার্ভাস সিস্টেম ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট সিস্টেম অফ দ্য বডি, সবচেয়ে দ্রুত যে ফাংশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এবং আরেকটা কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অফ আওয়ার থট প্রসেস, ঠিক আছে? থট প্রসেসে কিন্তু এটা আসলে বলা যায় যে লোয়ার সেন্টার হচ্ছে যে আমাদের যে ওয়েকফুলনেস, আমরা যে জাগ্রত আছি, আমাদের ভাবনা আছে, যে থট গুলো আছে, এই সবকিছু কিন্তু, এবং এবার মেমোরি হিসেবে এই ভাবনা বা এই চিন্তা বা যা দেখলাম সেটাকে মেমোরি হিসেবে ব্যাংকে জমা রাখা, এই সবগুলো কাজই কিন্তু আমার হায়ার ব্রেন সেন্টার করবে, ঠিক আছে? তাহলে ব্রেনকে কিভাবে ভাগ করছে? আমরা বলেছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে ব্রেন, স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনকে কিভাবে আমরা ভাগ করি জানা আছে? অ্যানাটমিতে কিভাবে পড়িয়েছে ব্রেন, ব্রেনের ভাগটা অ্যানাটমি পড়িয়েছে না? Forebrain, midbrain, hindbrain. ফোরব্রেনের আরেকটা নাম কি অ্যানাটমির ভাষায়? Prosencephalon. প্রোসেনসেফালাস। আর মিড ব্রেনের? মেসেনসেফালন। Mesencephalon. আর হাইন্ড ব্রেনের? Rhombencephalon. রম্বেনসেফালাস। এবার ফোরব্রেনটা কিভাবে ভাগ করছে বলো তো? Telencephalon and diencephalon. গুড। টেলেনসেফালনে কি কি আছে? Thalamus, hypothalamus, metathalamus, subthalamus. আচ্ছা, আসল জিনিসটা নাই টেলেনসেফালে? জি ম্যাম আছে, telencephalon মানে cerebrum. টেলেনসেফালনে কি থ্যালামাস, হাইপোথ্যালামাস আছে? না ম্যাম, cerebrum শুধু। সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার তো মেইন, সেরিব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে মেইন জিনিস, যেটা আমার টেলেনসেফালাস ফোরব্রেইনে পুরোটা জুড়েই তো আছে সেরিব্রাল কর্টেক্স। সো সেরিব্রাল হেমিস্ফিয়ার আর কি আছে? তার সাথে আছে কিছু বেসাল গ্যাংলিয়ন, হিপোক্যাম্পাস, অ্যামাগলয়েড বডি, এগুলো। আর যেটা ডায়ানসেফালাস, ডায়ানসেফালের মধ্যে আছে কি থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এগুলো, তাই তো? আর মিড ব্রেন তো মিড ব্রেনই। আর
যেটা রম্বেনসেফালন, হাইন্ডব্রেনকে আমরা কিভাবে ভাগ করি? ম্যাম পন্স মেডুলা সেরিবেলাম। মস মেডুলা সেরেবেলাম ভাগ করে কিন্তু এটা আবার, হ্যাঁ এটাকে বলে মেটানসেফালন। মেটানসেফালের মধ্যে হচ্ছে পন্স আর সেরিবেলাম, আর ওইখানে হচ্ছে হ্যাঁ সাইলেনসেফালন, যেটার নাম হচ্ছে মেডুলা। এই তো, তাহলে ব্রেইনের সম্বন্ধেও আমাদের একটা আইডিয়া আছে, একটু লাগবে সেই জন্যই জানা, কারণ তোমাদের অ্যানাটমিটা একটু ক্লিয়ার আছে কিনা সেটা জানতে হবে। তাহলে এই যে আমরা নার্ভাস সিস্টেমের কাজ করতে, আমরা বলেছিলাম কিডনির একক হচ্ছে নেফ্রন, তাই না? আমাদের বডির যে স্ট্রাকচারাল ইউনিট তা হচ্ছে সেল। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল ইউনিট কি? ম্যাম নিউরন। Neuron. Neuron is the structural and functional unit of nervous system. আমরা সবাই জানি নিউরনকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। নিউরনকে কিভাবে ক্লাসিফাই করা হয়? করা হয় মেইনলি তার প্রসেসের উপর। তার আগে জানতে হবে একটা নিউরনের হচ্ছে কি কি পার্ট থাকে। এটা যদি আমরা দেখো, এটা হচ্ছে একটা নিউরনের ছবি, হ্যাঁ বেসিক্যালি একটা সিনাপটিক পার্ট থেকে নেওয়া গাইটনের ছবি। দেখো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটা নিউরন। একটা নিউরনের একটা সেল বডি থাকে, ছোট ছোট গাছের ডালপালার মতো ডেনড্রাইটস থাকে, একটা লম্বা প্রসেস থাকে যার নাম হচ্ছে এক্সন। তাহলে একটা হচ্ছে সেল বডি থাকবে আর প্রসেস থাকবে। প্রসেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সন আর ডেনড্রাইট। তোমাদের হিস্টোলজিতে পড়িয়েছে না নিউরন? পড়িয়েছে? জি ম্যাম অ্যানাটমিতে পড়িয়েছে। আচ্ছা, তাহলে আইডিয়া আছে নিশ্চয়ই। তাহলে আমরা যে বলেছিলাম যে নিউরনের স্ট্রাকচারে সেল বডি আছে, সেল বডিতে কি কি আছে? নিউক্লিয়াস থাকে, তাই তো। তারপরে নিউরোফিব্রিলস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই থাকবে। নার্ভাস সিস্টেম যেহেতু কাজ করতে হয়, তাহলে তার নার্ভাস সিস্টেম অনেক যথেষ্ট পরিমাণ থাকতে হবে। কোথায় থাকবে? নার্ভ সেলের যে বডি, তার আরেকটা নাম কি জানা আছে? সেল বডির আরেকটা নাম, একটা নাম হচ্ছে সোমা। সোমা, সোমা নামে পরিচিত। আর পেরিক্যারিয়ন, পেরিসাইট বলে না ম্যাম? পেরিসাইট তো সেল আচ্ছা, ইয়েকে বলে। আচ্ছা ম্যাম পেরিক্যারিয়ন। সোমা মেইনলি সোমা নামেই পরিচিত। সোমা বললেই বলা হয় যে নার্ভাস সিস্টেমের সেল বডিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস, নিউরোফিব্রিলস, মাইটোকন্ড্রিয়া এগুলো যেটা থাকে সেলের মধ্যে সেটা থাকবে। তারপরে কি ডেনড্রাইট? ডেনড্রাইট কি? এটা হচ্ছে ব্রাঞ্চ প্রসেস অফ দ্য নিউরন। ঠিক আছে, এবং কিছু কিছু কারো কারো ক্ষেত্রে কিন্তু ডেনড্রাইট থাকতে পারে, না থাকতে পারে। একজন কিন্তু থাকবে, লঙ্গার প্রসেস একজন থাকবে, ডেনড্রাইট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এটা ডিপেন্ডস। এবং এটা হচ্ছে কন্ডাক্টিভ নেচারের হচ্ছে নিউরন, যেটা ট্রান্সমিট করে ইম্পালস নার্ভ সেল বডির দিকে। তাহলে বাইরে থেকে সেল বডির দিকে, বাইরে থেকে ইনফরমেশন সেল বডির দিকে নিয়ে আসে। যদি নিয়ে আসে তাহলে কি হবে? সেন্সরি না মোটর? সেন্সরি। সেন্সরি, যেটা সেলের দিকে নিয়ে যাবে সেলের দিকে। তাহলে এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এক্সন। এক্সন হচ্ছে দ্য লঙ্গার প্রসেস। এক্সন হচ্ছে যে লঙ্গার প্রসেস অফ দা হচ্ছে নিউরনের যে বড় অংশ, সেটা হচ্ছে এক্সন। এবং এক্সন কি করবে? ফ্রম দ্য এক্সন হিলক নামক এই জায়গাটায় একটা এলিভেটেড পার্ট আছে, যেটাকে বলা হয় এক্সন হিলক। এই এক্সন হিলক থেকে কিন্তু এক্সনটা অ্যারাইজ করবে, ঠিক আছে, নার্ভ বডির এবং এটা হচ্ছে সামনে গিয়ে যেখানে সিন্যাপস হয়, অর্থাৎ দুইটা নিউরনের কানেকশন পর্যন্ত কিন্তু বিস্তৃত অবস্থায় থাকে। ঠিক আছে, এক্সনের স্ট্রাকচার কি? এটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, তাই তো। আমরা দেখলাম যে লং সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যেটা সেন্টারে থাকে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যেহেতু এক্সোপ্লাজমে থাকে, তার নাম হয়ে যায় কি? এক্সোপ্লাজম। এক্সোপ্লাজম, ঠিক আছে। এবং এক্সোপ্লাজমের বাইরে এক ধরনের কাভারিং থাকে, যে কাভারিং থাকে নাম বলা হয় এক্সোলেমা। এটা নার্ভ সেল বডির যে এক্সোলেমা, এটা হচ্ছে এই যে সেল বডি তার হচ্ছে কন্টিনিউয়েশন ইজ দা মেমব্রেন, যেটা হচ্ছে নাম হচ্ছে এক্সোলেমা। এবং এটার মধ্যেও মাইটোকন্ড্রিয়া, নিউরোফিব্রিলস, এক্সোপ্লাজমিক যেটা ভেসিকলস থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নিজেলস গ্র্যানিউলস। নিজেলস গ্র্যানিউলস হচ্ছে নিজেলস বডিজ বলা হয়, এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে সেল বডিতে। ঠিক আছে,
এক্সন হিলেক ছাড়া পুরো সেল বডি বা সোমাতে হচ্ছে নিজল বডি থাকে পুরোটাতে। হ্যাঁ, এটাকে কি বলা হয়, কি জন্য এটাকে বলা হয় টিগ্রয়েড সাবস্টেন্স। নিজল বডি যেটা সেটার নাম হচ্ছে টিগ্রয়েড সাবস্টেন্স। টিগ্রয়েড সাবস্টেন্স এটা হচ্ছে স্পটেড অর স্টেইনিং এ একটা অ্যাপিয়ারেন্স দেয়, যে কারণে এটাকে বলা হয় নিজলস বডিজ অর টিগ্রয়েড সাবস্টেন্সেস। ঠিক আছে, ডেন্ড্রাইটস এর দিকে কিন্তু ফ্লো হয়, এটা এক্সনে আসে না, ডেন্ড্রাইটস এ যাবে কিন্তু এক্সনে আসবে না। এই হচ্ছে নিজল বডিজ আর গ্র্যানুলস গুলো। নিজল গ্র্যানুলস বা বডিজ সম্বন্ধে কিন্তু অনেক সময় শর্ট নোট চলে আসে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, নিজলস গ্র্যানুলস বা বডি সম্বন্ধে একটু বলি। There হচ্ছে small basophilic granules. These are the basophilic granules found in the cytoplasm of the neuron cell or soma. ঠিক আছে, এবং it is named after the discoverer, যে আবিষ্কার করেছে, হ্যাঁ নিজল যিনি আবিষ্কার করেছেন তার নাম অনুসারে কিন্তু এই নিজল বডিজ গুলো বলা হয়। এবং এটা প্রেজেন্ট থাকবে, ইটস প্রেজেন্ট অলমোস্ট থ্রুআউট দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট ইন দ্য এক্সন হিলেক। এক্সন হিলেক ছাড়া সবখানে থাকবে। ইটস অলসো কল্ড টিগ্রয়েড সাবস্টেন্সেস because of its staining properties. Yes, but distal bodies are not absent in the axon also, but it can transmit it to the dendrite but not in axon. The yes, and number of the nasal bodies are depends it the condition of the nerve, varies with the condition of the nerve. Yes, during the injury or fatigue condition neuron, these bodies fragment and then disappears. একটা নার্ভ ইনজুরি হলে কিন্তু সবার আগে নেজাল বডিজ গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, এবং যে প্রসেসে এই নেজাল বডি গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাকে বলা হয় ক্রোম্যাটোলাইসিস। ক্রোম্যাটোলাইসিস, যেহেতু ক্রোমাটিন মানে হচ্ছে কালার, তো লাইসিস হয়ে যাচ্ছে, সে ক্রোম্যাটোলাইসিসের মাধ্যমে মেনলি নেজাল বডিজ গুলো ফ্র্যাগমেন্টেড হয়ে এবং পরবর্তীতে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে আমরা একটু নেজাল বডি গুলো নিয়ে আবার একটু বলি। নেজাল বডি নিয়ে কি বললাম? These are the small basophilic granules present in the cell body of the neuron, that is the soma. All right, it is named after the name of the discoverer, Nizel, and present throughout the soma except the axon hillock. It can transmit from the soma to the dendrite, but it is absent in axon. Nasal granules is also called the tigroid substances, and it has the staining properties. And during the presence of the number of the nasal bodies depend on the condition of the neuron. If there is any injury or fatigueness of the neuron, there will be disappearance of the nasal granules, and this process of this disappearance or fragmentation is called chromatolysis. And this reappears after recovery from fatigue or regeneration of the nerve fibers. তাহলে যদি আবার ফ্যাটিক যদি ফ্যাটিকনেস থেকে আবার রিকভার করে, সোজা কথা এরা কিসে ওই যে বলে না দুধের মাছি, সুসময়ে তোমার পাশে থাকবে, বিপদে তোমার পাশে থাকবে না, এই টাইপের আর কি। তো বিপদের সময় তারা চলে যাবে আগে আগে, আর যখন সুখের সময় হবে তখন আবার চলে আসবে। তো these are the nasal bodies. এটা আমাদের একটু জানা দরকার ছিল, যেহেতু আমাদের শর্ট নোট আসবে সেই জন্য। তাহলে যেটা বলছিলাম, তাহলে এক্সনের চারপাশে এক্সোলেমা থাকে, আরেকটা জিনিস সেটা থাকবে, সেটা হচ্ছে মাইলিনেশন। ঠিক আছে, যে বাইরের যে লেয়ারটা থাকতেছে সেটাকে আমরা বলি মাইলিন। আর এই মাইলিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নার্ভ ফাইবারের যে কাভারিং সেটাকে আমরা বলি মাইলিন, এবং প্রসেস যেটার মাধ্যমে এই মাইলিন ফর্মেশন হয় সেটাকে আমরা বলি মাইলিনেশন। এন্ড মাইলিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই মাইলিনেশনের জন্য নার্ভের কন্ডাকশন হয়, যে দ্রুত ইনফরমেশন নিয়ে যায় মাইলিনেশনের জন্য। এটা আমরা পরে দেখবো। তার আগে আমরা একটু দেখি, যেহেতু আমাদের স্ট্রাকচার আমরা একটু পড়লাম, আমরা দেখবো যে ক্লাসিফাই আমরা কিভাবে করছি না নিউরনের ক্লাসিফিকেশনটা একটু দাঁড়ান, এটা হ্যালো বলো।
হ্যাঁ, ঠিক আছে, আসতে বলো, আমি 7:30। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ নিউরন। নিউরনের ক্লাসিফিকেশন কত ধরনের ক্লাসিফাই করি আমরা, কিন্তু নিউরনকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে প্রসেসের সংখ্যার উপর, নাম্বার অফ দ্য প্রসেস, সেটার উপর। একটা হচ্ছে তার ফাংশন হিসেবে, এটা সেন্সরি না মোটর। একটা হচ্ছে গলজি হচ্ছে দ্য লেন্থ অফ দ্য এক্সনের হিসেবে। হ্যাঁ, এর উপর বিভিন্ন ভাবে আমরা কিন্তু নিউরনকে ক্লাসিফাই করি। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ দ্য প্রসেস। এটা কতগুলো প্রসেস আছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন বলা হয় ইউনিপোলার, ইউনি মানে একটা, সো একটা সিঙ্গেল প্রসেস থাকবে, ঠিক আছে, একটা সিঙ্গেল প্রসেস, অর্থাৎ সেল বডি থাকবে তার সাথে একটা সিঙ্গেল প্রসেস। সেই সিঙ্গেল প্রসেসটা কি হবে, এক্সন হবে। অর্থাৎ একটা সেল বডি থাকবে তার সাথে একটা এক্সন থাকবে, এটাকে আমরা বলতেছি ইউনিপোলার। তুমি অলরেডি হিস্টোলজিতে এটা পড়ে ফেলছো, তাই না? কোথায় পাবো আমরা? লোয়ার ভার্টিব্রেট এবং ফিটাসের ক্ষেত্রে আমরা ইউনিপোলার হচ্ছে নিউরন পাই। সিউডো ইউনিপোলার, তার আগে একটু বাইপোলার বলি, তাহলে সিউডো ইউনিপোলার বুঝতে সুবিধা। বাইপোলার কি, এক্সন থাকবে তার দুটো প্রসেস থাকবে, অর্থাৎ এক্সন যদি মাঝে, সেটা হচ্ছে বাইপোলার। সো ওয়ান এক্সন অ্যানাদার ডেনড্রাইট, এক পাশে এক্সন থাকতেছে, এক পাশে একটা ডেনড্রাইট থাকতেছে, মাঝখানে সেল বডি থাকতেছে। সো ইট ইজ কল্ড বাইপোলার। এক্সাম্পল কি, তোমাদের কিন্তু নিউরনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল গুলো। কোথায় পাচ্ছি আমরা বাইপোলার সেল? রেটিনাতে আমরা পাই, ইনার নিউক্লিয়ার লেয়ার অফ দ্য রেটিনাতে, এবং এইচ ক্রেনিয়াল নার্ভ, আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে তার এইচ ক্রেনিয়াল নার্ভে কিন্তু আমরা পাচ্ছি বাইপোলার সেল। এরপরে আসে সিউডো ইউনিপোলার। সিউডো মানে কি, মিথ্যা, তাই তো? ইউনিপোলার অর্থাৎ যেটা বাইপোলার কিন্তু মনে হচ্ছে ইউনিপোলার। বাইপোলার মানে, সিউডো মানে ফলস। সো অরিজিনালি দিস আর বাইপোলার, বাট in turn two process fused to one which further divides into two, ঠিক আছে? এটাকে বলি আমরা সিউডো ইউনিপোলার। দুটো কিন্তু একটা থেকে এসে মনে হচ্ছে দুটো ভাগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। দেখে মনে হচ্ছে একটা, সিউডো ইউনিপোলার। ঠিক আছে, এক্সাম্পল কি, খুবই ইম্পর্টেন্ট। সিউডো ইউনিপোলারের এক্সাম্পল পরীক্ষায় সবচেয়ে বেশি জিজ্ঞেস করি যে সিউডো ইউনিপোলার হচ্ছে নিউরন কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। আমরা যদি স্পাইনাল কর্ড যখন পড়বো বা তোমরা অ্যানাটমিতে দেখেছো, পিছনের দিকে আমাদের ডরসাল রুটের যে গ্যাংলিয়ান আছে, সেই ডরসাল রুট গ্যাংলিয়াতে যে নিউরন থাকে সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। তারপরে যেটা, সেটা হচ্ছে মাল্টিপোলার। মাল্টিপোলার হচ্ছে মাল্টি দিয়ে বুঝতে পারছো অনেকগুলো, তাহলে একটা সেল থাকবে না, অনেকগুলো প্রসেস থাকবে, তাহলে একটা এক্সন থাকবে, অনেকগুলো ডেনড্রাইটস থাকবে, সেটা হচ্ছে মাল্টিপোলার, যেটা আমরা যে ছবিটা দেখলাম সেটাতে। ঠিক আছে, যেমন এক্সাম্পল পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, যে সেরিব্রাল কর্টেক্সের পিরামিডাল সেল, যেটার একটা এক্সন থাকে, অনেকগুলো ডেনড্রাইট থাকে, অনেক ইনফরমেশন ঢুকতে হয় তখন সেলের ভিতরে, তারপরে একটা ইনফরমেশন কি ম্যাট্রিক্স হিসেবে ক্যারি করে নিয়ে যাবে, সেই কারণে ডেনড্রাইটের সংখ্যা অনেক অনেক বেশি থাকে। সো এটাকে বলতেছি আমরা মাল্টিপোলার। তাহলে ক্লাসিফিকেশন অফ নিউরনে অ্যাকর্ডিং টু নাম্বার অফ দ্য প্রসেস, ইউনিপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, বাইপোলার। সিউডো ইউনিপোলার, ইউনিপোলার কি, একটা প্রসেস থাকবে, একটা সেল বডি, একটা প্রসেস। কোথায় পাবো? লোয়ার ভার্টিব্রেট, ফিটাসে। সিউডো ইউনিপোলার কি, যেটা হচ্ছে অরিজিনালি দুটো ইউনিপোলার বাট দেখতে একটা একটা, অর্থাৎ ইউনিপোলারের মতো মনে হয়। এক্সাম্পল কি, ডরসাল রুট গ্যাংলিয়া। বাইপোলার কি, একটা সেল, দুটো প্রসেস, একটা এক্সন, একটা ডেনড্রাইট। কোথায় পাবো? আমরা জানি হচ্ছে রেটিনাতে পাবো এবং এইচ ক্রেনিয়াল নার্ভে পাবো। মাল্টিপোলার কি, একটা সেল বডি, একটা এক্সন, অনেকগুলো ডেনড্রাইটস থাকবে, যেমন পিরামিডাল সেলস অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে। সেটা গেল। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনে আমরা এটাকে ভাগ করি। একটা হচ্ছে আমরা বলেছিলাম সেন্সরি, যে সেন্সেশন নিয়ে যায়, ক্যারি করে নিয়ে যায়, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট নিউরন অর সেন্সরি নিউরন। ইট ক্যারিজ ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি, সেল বডির দিকে। যে ছবিটা যদি আমরা বলেছিলাম যে ডেনড্রাইট নিয়ে আসতেছে খবর সেল বডির দিকে, তাহলে সেন্সরি আর অ্যাফারেন্ট যেটা সেল বডির দিকে ইনফরমেশন নিয়ে আসবে, আর মোটর আর ইফারেন্ট যেটা হচ্ছে ক্যারি ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি, সেল বডি থেকে ইনফরমেশন দূরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ মোটর অ্যাক্টিভিটি করতেছে। সো সো যেটা সেল বডির দিকে চলে আসতেছে সেটা হচ্ছে সেন্সরি, আর যেটা সেল বডি থেকে দূরে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মোটর। তাহলে মোটর ক্যারিজ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য,
ঠিক আছে? আর সেন্সরি হচ্ছে যেটা ইম্পালস সেল বডির দিকে নিয়ে এসে, মোটর হচ্ছে সেটা বডি থেকে দূরে নিয়ে যাবে। ঠিক আছে, এবার আসে অ্যাকর্ডিং টু দ্য পজিশন। নিউরনকে অ্যাকর্ডিং টু দ্য পজিশন আমরা বলি আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে সবচেয়ে বেশি লাগে, নার্ভাস সিস্টেমে প্র্যাকটিক্যালে সবচেয়ে বেশি লাগে হচ্ছে এই ক্লাসিফিকেশনটা, যে আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন বলতে কি বুঝি? আমরা যখন ব্রেইন পড়বো আমরা জানি ওখানে পিরামিডাল সেল আছে, সেরেব্রাল কর্টেক্সে, সেই পিরামিডাল সেল এবং তার এক্সন যতটুকু পর্যন্ত আসছে, ঠিক আছে, অ্যান্টেরোহর্ন সেলের পর্যন্ত, সেটা হচ্ছে আপার মোটর নিউরন। আর হচ্ছে লোয়ার মোটর কি? অ্যান্টেরোহর্ন সেল থেকে পেরিফেরালে যে পর্যন্ত গিয়ে অ্যাকশন হবে এই পর্যন্ত যে নিউরন হচ্ছে সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটা কিন্তু আমরা কিন্তু মোটরের বলতেছি, হ্যাঁ, এখানে কিন্তু সেন্সরির ব্যাপার নেই, এখানে কিন্তু মোটরের অ্যাকশন নিয়ে বলা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এই ক্লাসিফিকেশনে নিউরনটা কিন্তু মোটরের উপর ডিপেন্ড করে। সো আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন কি? যেগুলো পিরামিডাল সেল এবং এক্সন অ্যান্টেরোহর্ন সেলের আগ পর্যন্ত, সেটা হচ্ছে আপার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরোহর্ন সেল থেকে ইফেক্টিভ অর্গান পর্যন্ত যে যাচ্ছে যে অংশটা, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবং একটা কথা বলি যে আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনের সংজ্ঞা প্রতিটা ভাইবা বোর্ডে প্রতিজনকে জিজ্ঞেস করা হয়, এবং আমরা রিলেশন কি হয় কিংবা ফিচার কি সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে যখন পড়বো খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ এটা প্রতিটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে সিন্যাপস। সিন্যাপস, হ্যাঁ, আমি মাইলিন শীট সম্বন্ধে তোমাদের পরে পড়াবো, ভিডিও দেখাবো। আমি আগে এটা জানবো, সেটা হচ্ছে সিন্যাপস। সিন্যাপস কি জিনিস? সিন্যাপস ইজ দ্য জাংশন বিটুইন